সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ মঙ্গলবার 4 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 19 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেট নগরীতে সম্প্রতি সৃষ্ট জলাবদ্ধতা এবং আগামীতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে সিটি কর্পোরেশন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার 19 জুন দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, বর্তমানে বৈশ্বিক আবহাওয়ার কারণে সিলেটে বৃষ্টিপাত বেড়েছে এবং তাপমাত্রাও বেড়েছে। বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে, এটা অস্থিতিশীলতা। এমন অবস্থায় সিলেটে গত 16 জুলাই রাতে প্রবল বৃষ্টিপাত হয় এবং 1 থেকে 1.5 ঘন্টার টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বন্যা পরিস্থিতির কারণে বন্যার্তদের সহায়তা, বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি নিষ্কাশন সহ নানা কাজে ব্যস্ত ছিলেন তিনি। এর পরপরই কোরবানি ঈদ আসলো এবং পশু কোরবানির বর্জ্য পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন নগর ভবনের পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগ। মাঝখানের সময়টাতে ড্রেনেজ সিস্টেম পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয়ে ওঠেনি। পাশাপাশি আবাসিক এবং বাণিজ্যিক এলাকাগুলোতে নাগরিকেরা ড্রেনের মধ্যেও ময়লা আবর্জনা ফেলেছেন অনেকেই। তিনি আরো বলেন, অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে টিলার মাটি ধসে নালা নর্দমার পানি প্রবাহ আটকে গিয়েছে, যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই জলাবদ্ধতা ঠেকাতে নগরীতে 8টি স্ট্রাইকিং টিম তৈরি করা হয়েছে, যাদের সাথে থাকবেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ, এবং মনিটরিং করবেন স্বয়ং আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে আরো বলেন, আক্ষেপ করে বলেন যে সবাই কথায় কথায় তাকে খোঁচা দেন। শত শত কোটি টাকার উন্নয়ন কোথায় গেল এই বিষয়ে বলতে চাই। প্রধানমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছ থেকে 1228 কোটি টাকা শর্ত সাপেক্ষে বরাদ্দ পেয়েছিলেন তিনি। শর্ত হচ্ছে বরাদ্দের 20% অর্থাৎ 245 কোটি টাকায় পূরণ করতে হবে এবং বাকি 983 কোটি টাকা সরকারের কাছ থেকে 4 বছরে পাবে সিসিক। এর মধ্যে দুটি ধাপে 329 কোটি টাকা বরাদ্দ পেয়েছেন তিনি এবং এই টাকার কাজ চলমান রয়েছে। বাকিটা পর্যায়ক্রমে পাওয়া হবে। তাই কথায় কথায় হাজার কোটি টাকা জলে গেল এমনটি বলা কতটা সঠিক হবে তা তিনি বিচার করে দেখতে বলেছেন। এবং মেয়র আরো বলেছেন, যেসব কাজ করাচ্ছেন সেটি তাদের ইচ্ছাতে নয়, সরকারি মাস্টার প্ল্যান অনুযায়ী করানো হচ্ছে এবং এগুলো মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা হয়ে তারপর অনুমোদিত হয়। দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে টানা তৃতীয়বার সেরা হয়েছে সিলেটের সিটি কর্পোরেশন এবং এই কাজকর্মে ভুল থাকলে নিশ্চয়ই সরকারিভাবে সেরা হওয়া যেত না। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট ঢাকা মহাসড়কে ফের ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা এবং এবার মহাসড়কটি একসঙ্গে কেড়ে নিয়েছে বাবা ও ছেলের প্রাণ। আজ মঙ্গলবার 19 জুলাই বেলা 11টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় বাবা এবং ছেলে নিহত হচ্ছেন। নিহতরা হলেন কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী এবং তার ছেলে মোহাম্মদ আলী। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা 11টার দিকে ইউসুফ আলী তার একমাত্র ছেলেকে নিয়ে সিলেট ঢাকা মহাসড়কের পাশে একটি দোকানে বিস্কুট কিনতে গিয়েছিলেন। এই সময় হঠাৎ সড়ক পার হওয়ার জন্য মোহাম্মদ আলী দৌড়ে দেয় এবং ছেলেকে ধরার জন্য তার পিছে পিছে দৌড়ে যান ইউসুফ আলী নিজেও। এই সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ বাবা এবং ছেলে দুজনকেই চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলে ছেলের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়। নিহতদের পারিবারিক সূত্র জানায়, আগামী 24 জুলাই ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল ইউসুফ আলীর, কিন্তু এর আগে দুর্ঘটনায় বাবা ছেলে মারা গেলেন। এদিকে দুর্ঘটনার পর সিলেট ঢাকা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলের উভয় পাশে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। প্রধানমন্ত্রী দেওয়া উপহারের ঘর পাচ্ছে আরও 818টি ভূমিহীন এবং গৃহহীন পরিবার। এই নিয়ে সিলেট বিভাগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার সংখ্যা দাঁড়াবে প্রায় 15,000। আর আরও প্রায় 1000 খানেক ঘর নির্মাণাধীন রয়েছে। সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, বৃহস্পতিবার 21 জুলাই সিলেট বিভাগের আরও 818টি গৃহহীন এবং ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মধ্যে চাবি হস্তান্তর করবেন। ইতোমধ্যে সিলেট বিভাগের প্রায় 15,000 পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এবং তিনি বলেছেন, সিলেট বিভাগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর 15,869টি ঘর বরাদ্দ পাওয়া হয়েছে। ইতোমধ্যে 15,000 ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবং বাকি 869টি রয়েছে নির্মাণাধীন। জলাবদ্ধতা ঠেকাতে
নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে নিজেদের বক্তব্যে 8টি স্ট্রাইকিং টিম গঠনের কথা জানিয়েছেন মেয়র আরিফ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গত 3 দিন আগে হঠাৎ করে প্রবল বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই সমস্যা নিরসনে তারা 8টি স্ট্রাইকিং টিম গঠন করেছেন এবং এই টিমে থাকবেন সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এবং মনিটরিং এর দায়িত্বে থাকবেন মেয়র আরিফুল হক চৌধুরী। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশে কমছে বিদ্যুৎ উৎপাদন, আর এমত অবস্থায় সারা দেশে বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টা থেকে দোকানপাট, মার্কেট এবং শপিং মল বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার 19 জুলাই রাত 8টা থেকে নির্দেশনা কার্যকর হবে। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে আজ রাত 8টায় সিলেট নগরীতে তদারকিতে নামবে জেলা প্রশাসনের মনিটরিং টিম। প্রথম দিকে সিলেটের দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত 8টায় বন্ধ করে দিতে প্রচারণা চালানো হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। এর আগে গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেয়েছেন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য রাত 8টার পরপরই দোকানপাট, মার্কেট এবং শপিং মল বন্ধ করে ফেলতে হবে। ইতিমধ্যেই বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা ব্যবসায়ী বৃন্দদেরকে বিষয়টি অবগত করেছেন। সিলেট মহানগর বিএনপির বৈঠকে বিভিন্ন ইস্যুতে হট্টগোল হয়েছে। এক পর্যায়ে তোপের মুখে পড়েন বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী। নগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জালালী পঙ্কির ভাতালিয়াস্তু বাসায় এই বৈঠক হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাত 10টার দিকে বর্ধিত সভায় বসে মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি। সভায় সদস্য সচিব মিফতা সিদ্দিকীর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। তিনি ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে ব্যবহার করছেন এবং দলের চেয়ে নিজের প্রচারে বেশি অগ্রাধিকার দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা, এবং এছাড়া তিনি নিজস্ব বলয় তৈরির চেষ্টা করে দলে বিভেদ সৃষ্টি করছেন বলে অভিযোগ তোলেন কয়েকজন। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধ করতে রাইফেল নিয়ে দাঁড়াতে হবে, এমন বক্তব্য দেওয়ায় এবার ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা কখনো ভুল করে ফেলি, এজন্য আমি অনুতপ্ত। মঙ্গলবার 19 জুলাই নির্বাচন ভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসে এসব কথা বলেন তিনি। সিএসি বলেন, আমাদের কিছু শক্তি থাকবে, সেগুলো আমরা নির্বাচনে প্রয়োগ করব, কিন্তু প্রতিটি কেন্দ্রে তা আমরা যেতে পারবো না। কেন্দ্রে সবাইকে অবস্থান নিতে হবে এবং একান্তভাবে কামনা করবেন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, শক্তিশালী পার্টি থাকবে, দুর্বল পার্টি থাকবে, শক্তিশালী পার্টির কেউ যেন দুর্বল পার্টির উপর আঘাত না হানে। কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, তিনি তার কথার জন্য অনুতপ্ত এবং এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এবং তিনি আরো বলেছেন, তিনি মিডিয়ার স্বাধীনতায় বিশেষ যতগুলো আলোচনা তিনি করেছেন কোনো রাগঢাক করেন, এই জন্য কথা এবং ছবি বাইরের স্ক্রিনে দেওয়া আছে এবং সাংবাদিকরা যেন এটা না করেন সেজন্য তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি আবারও তার বলা বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। কমলাপুর পুলিশ বক্সের সামনে বাবার হাত ধরে যানবাহনের অপেক্ষা করছিল 8 বছর বয়সী এক শিশু। এ সময় তার গলায় ছিল স্বর্ণের চেইন। ছিনিয়ে নেয় জুয়েল নামের এক ছিনতাইকারী, পরে তাকে ধাওয়া করে ধরে ফেলায় প্রত্যক্ষদর্শীরা। ধরা খাওয়ার পর ছিনতাইকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ এবং সেই চেইনটি গিলে ফেলেছিল। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে চেইনটি বের করার চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরের দিকে মতিঝিল কমলাপুর রেলওয়ে স্টেশনে পুলিশ বক্সের সামনে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসিরুল্লাহ জানান, গ্রামের বাড়ি জামালপুর থেকে ট্রেনে করে 8 বছর বয়সী শিশুকে নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসেন। পরে মালিবাগ বাসায় ফেরার জন্য কমলাপুর পুলিশ বক্সের সামনে সন্তানের হাত ধরে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ এক ছিনতাইকারী তার শিশুর গলা থেকে স্বর্ণের চেনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আশেপাশের লোকজন মিলে ধরে ফেললে সে চেনটি গিলে ফেলে। নাসিরুল্লাহ আলো জানান, মতিঝিল থানার পুলিশের সহায়তায় গিলে ফেলা স্বর্ণের চেন উদ্ধারের জন্য ছিনতাইকারীকে হাসপাতালে আনা হয়েছে। স্বর্ণের চেনটির ওজন 8 আনা বলে জানিয়েছেন তিনি। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেল স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাত 11:15টার দিকে সান্তাহার জংশন স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার মহলের মানিক ঢালি এবং একই মোহাম্মদ মামুন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ঢাকাগামী রংপুর, নীলসাগর, খুলনাগামী রূপসা ট্রেনের সাথে টিকিট জব্দ করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আলম জানান, টিকিট কালোবাজারিদের তাদের ঘটনায় এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং আজ মঙ্গলবার দুপুরে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস। হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবসে স্মরণ সভা করেছেন
নেত্রকোনার একটি টিম এবং মঙ্গলবার আজ বেলা 11টার দিকে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের ছাদ হলে হিমু পাঠক আড্ডা 10ম প্রয়াণ দিবসে স্মরণ সভার আয়োজন করা হয়। প্রতি বছর নিয়ে এবারেও কিংবদন্তি লেখকের নিজ জেলা শহরে হিমু রূপা সেজে একদল তরুণ তরুণী প্রজন্মের কাছে একটি সাহিত্যকর্মকে তুলে ধরেছে। লেখক, সাংবাদিক, প্রেস ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে হিমু পাঠক প্রতিষ্ঠা সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় লেখকদের নিয়ে আলোচনা করেন হুমায়ুন আহমেদের সাহিত্য এবং প্রবন্ধ নিয়ে। এছাড়াও লেখকের জন্মভিটা মোহনগঞ্জ উপজেলার শেখবাড়ি, নানাবাড়িতে মিলাদ এবং পৈতৃক ভিটা কেন্দুয়া উপজেলার কুতুবপুর নিজ গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মিলাদ মাহফিল এবং কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবারে আন্তর্জাতিক। শ্রীলঙ্কার ভয়াবহ আর্থিক সংকটের তথ্য আগে গোপন রেখেছিল সরকার বলে জানিয়েছে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিক্রম সিংহে। তিনি বলেন, শ্রীলঙ্কা দেউলিয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হওয়া প্রয়োজন। এই সত্যটা গোতাবায়া রাজপাকসে আগে বলেনি। গতকাল সোমবার মার্কিন মাধ্যম সিএনএনকে বিক্রম সিংহে কথা বলেছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। গত সপ্তাহে গণরোষের মুখে পড়ে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, যে কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সেটা হচ্ছে জনগণকে বলতে পছন্দ করেন। তাই তারা যে সম্পদ আছে তা কাজে লাগিয়ে নিজেদেরকে টেনে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি। নূপুর শর্মাকে 10 আগস্ট পর্যন্ত গ্রেফতার না করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ভারত শাসক দল বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে আগামী 10 আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না। ওই সময়ের মধ্যে দেশের অন্য কোথাও তার বিরুদ্ধে নতুন করে মামলা হলেও তাকে গ্রেফতার করা যাবে না। কোন রকম দমনমূলক ব্যবস্থাও নেওয়া যাবে না এবং দেশের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। গত 26 মে এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। সেই মন্তব্য ঘিরে দেশ বিদেশে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিপাকে পড়ে বিজেপি নূপুর শর্মাকে দল থেকে সরিয়ে দিয়েছিল। ভারত সরকারও জানায় ওই মন্তব্য সরাসরি অভিমত নয়। সরকারের চোখে সব ধর্মই সমান, তাই সেই থেকে নূপুরের বিরুদ্ধে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মামলার আবেদন করা হয় এবং সব মামলা একজোট করে একটি রাজ্যের আদালতে বিচার শুনানির জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন নূপুর শর্মা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দীর্ঘ 4.5 মাস পর করোনায় আক্রান্ত হয়ে এক তরুণ রোগীর মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সহকারী পরিচালক এস.এম. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম বাবুল এবং তার বয়স ছিল 25। তার বাড়ি ভোলার সদর উপজেলায়। এর আগে সর্বশেষ গত 5 মার্চ গৌরনদী উপজেলার 75 বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে 14 জুলাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের আরটিবিসি ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে করোনা পজিটিভ হন বাবুল। এরপর তীব্র শ্বাসকষ্ট নিয়ে 16 জুলাই তিনি ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত 24 ঘন্টায় এই বিভাগে 136 জনের নমুনা পরীক্ষা করা হয় এবং 15 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.30। গত এপ্রিল এবং মে মাসে করোনার সংক্রমণ তলানিতে নামলেও জুনের শেষে এসে তা ক্রমে বৃদ্ধি পেতে শুরু করে। জুলাইয়ের প্রথম 3 দিন সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছিল এবং 1 জুলাই এই বিভাগে সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।